আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা নাকি ব্যর্থতা? ১.৫ বছরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোন পাল্লাটা সবচেয়ে ভারী? কিছু ব্যর্থতা থাকলেও তার সফলতার পাল্লাটাই ভারী। ব্যবসা বাণিজ্য থেকে তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ খাত থেকে বৈদেশিক নীতি, অল্প সময়ে ডক্টর ইউনূস ও তার দল অনেক কিছুই গুছিয়ে নিয়েছেন। পুনরুজ্জীবিত করেছেন ভেঙে পড়া ব্যাংকিং সিস্টেম, থামিয়ে দিয়েছিলেন রিজার্ভের পতন। সবচেয়ে বড় কথা, তিনি এসব করেছেন সীমিত সুযোগ আর বিরূপ পরিবেশে। রাজনৈতিক দলগুলোর মতো কর্মী বাহিনী তার ছিল না। ইউনূসের সফলতার অন্যতম ছিল ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফেরত। বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থায় সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করায় এখন এই খাতে কিছুটা শৃঙ্খলা এসেছে। দেশের রেমিট্যান্স যোদ্ধাদের এক্ষেত্রে অবদান অনস্বীকার্য। এ সরকার নিয়মিত বৈদেশিক ঋণ পরিশোধ করার পরও বৈদেশিক মুদ্রা রিজার্ভে ঊর্ধ্ব গতি ধরে রাখতে সক্ষম হয়েছে। ব্যাংকিং সেক্টর, যা আওয়ামী সরকারের আমলে ধ্বংসের দোরগোড়ায় এসে ঠেকে, তা থেকে উত্তরণ একটা দুরূহ কাজ ছিল। সবশেষ হিসেবে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.৭৮ বিলিয়ন ডলার। এর আগে গত ১ জানুয়ারি পর্যন্ত দেশের গড় রিজার্ভ ছিল ৩৩ বিলিয়নের কিছু বেশি। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বড় দায়িত্ব ছিল জুলাই হত্যার বিচার এবং প্রশাসন থেকে শুরু করে নির্বাচন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ বাহিনী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মৌলিক কিছু সংস্কার করা। বিচারের ক্ষেত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতাও রয়েছে এই সরকারের। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় এরই মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের অন্যতম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিদায়ের আগে আসতে পারে আরও ২-১টি রায়ও। এছাড়াও এই সরকারের আমলে বিচার বিভাগ পৃথক সচিবালয় গঠন করা হয়েছে। গুম কমিশন করে একটি প্রতিবেদনে তারা দেশের জনগণকে জানাতে পেরেছে বছরে আওয়ামী লীগ আমলে কতজন গুম ও কতজন খুন হয়েছে। প্রতিবেদনে ১৭ বছরে দেশের সংগঠিত গুমের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রায় ২৫% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ ২৩%। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপক হারে গুম করেছে। মোট ১,৫৬৯টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল। এর মধ্যে ২৫১ জন নিখোঁজ ও ৩৬ জনের গুম পরবর্তী লাশ উদ্ধার হয়। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে গুমের সাথে জড়িত ব্যক্তিদের। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইউনূস সরকারের আমলেই সামনে এসেছে বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য। অপারেশন ডাল ভাতকে সামনে রেখে নৃশংসভাবে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার যে পরিকল্পনা করা হয়েছিল তাও ফুটে উঠেছে তদন্ত প্রতিবেদনে, যেখানে আছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস, সাবেক সেনাপ্রধান মইনিউ আহমেদ সহ অনেকে। ঈদুল আজহা পূর্ববর্তী জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছেন ২০২৬-এর এপ্রিলের যে কোনো সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার এই ভাষণের মাধ্যমে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মাঝে নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠেছে তারা। অবশেষে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। যত বাধাই আসুক, ওই সময়ই নির্বাচন করতে বদ্ধপরিকর ইউনূস সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছে অন্তর্বর্তী সরকার। জনগণ এই জায়গায় সরকারের উপর বেশ সন্তুষ্ট বলে পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ার রিপোর্টসমূহ পর্যালোচনা করলে একটা ধারণা পাওয়া যায়। গত রমজান মাসটা উল্লেখ করতে হবেই। সাধারণ জনগণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, ঈদ যাত্রা ও বিদ্যুৎ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে। ভারতের সঙ্গে নতজানু নীতি হতে বেরিয়ে আসার জায়গায় ডক্টর ইউনূস সরকারের সফলতায় সমগ্র বাংলাদেশ জাতি হিসেবে আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বজ্রকণ্ঠে প্রতিবাদ ও সীমান্তে তাদের বিএসএফ জওয়ানদের পা ধরে বিজিবির কাছে মাফ চাওয়ার দৃশ্যটা কিন্তু সিম্বলিক। ভারতের শত চেষ্টার পরও সে দেশে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় রয়েছে
বাংলাদেশ। ভেন্যু পরিবর্তন না করলে বিশ্বকাপে খেলবে না টাইগাররা, এমনটাই খবর এখন সামনে আসছে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের গত ১ বছরে সারা দেশে মব ভায়োলেন্স নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। তথ্য অনুযায়ী গত ১৭ মাসে এ ধরনের ঘটনায় নিহত হয়েছে ২৮০ জন। এসব বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কথা স্বীকার করে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সরকারের পক্ষ থেকে মবের বিষয়ে কঠোর হুঁশিয়ারি থাকলেও অনেক ক্ষেত্রেই ঠেকানো যায়নি অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মব ঠেকাতে উদ্যোগ নিলেও খুব বেশি কার্যকর হয়নি মাঠ পর্যায়ে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে বেড়েছে খুন, ডাকাতি, ছিনতাই, চুরি, ধর্ষণ, লুটপাট, অরাজকতার এবং আইন হাতে তুলে নেয়ার প্রবণতা সহ গণপিটুনিতে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধির কথা বলা হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই নাজুক যে গত ১২ ডিসেম্বর প্রকাশ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে দিনে দুপুরে গুলি করে দেশ ছেড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। শুধু তাই নয়, বুধবার রাতে ফার্মগেটের মতো এলাকায় খুন হন যুবদল নেতা। এছাড়া নানা সময়ে মারা গেছেন আরও অনেকে। তাদের অনেকের হত্যাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডক্টর ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হল আমলাদের সংস্কার করতে না পারা। আমলারা এখনও ফ্যাসিস্টদের পক্ষ হয়ে কাজ করে যাচ্ছে বলে জনগণের যে সন্দেহ বিদ্যমান তা দূর হয়নি। আমলারা যে কতটা সরকারকে চাপে রেখেছে তা বুঝতে সচিবালয়ের ভেতর সাম্প্রতিক আন্দোলন ও এনবিআর বিলুপ্তির পরের ঘটনাগুলো গভীরভাবে বিশ্লেষণ করলেই উত্তর পাওয়া যায়। তবে ব্যর্থতার দিক হল অনেক আসামির অপরাধী প্রমাণ হওয়ার পরও জামিন পেয়ে যাচ্ছে। জুলাই আন্দোলনে মামলার সাথে জড়িত অনেক আওয়ামী লীগ নেতা এরই মধ্যে অনেকে জামিন পেয়েছেন। এর পেছনে কলকাঠি নেড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, এমন অভিযোগও রয়েছে। বিনিময়ে হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও বেশ কয়েকজন জুলাই যোদ্ধাদের গ্রেফতার করে প্রশ্নের জন্ম দিয়েছে ইউনূস সরকার। অবশ্য পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যেরকম আসলে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সেই জায়গায় আসলে কোনো সন্তুষ্টির জায়গাই নেই। সেই পদক্ষেপ নিতে পারে না, একদমই অকেজো। আমার কাছে মনে হয় একদমই ব্যর্থ সরকার। এমনকি এখন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্যটাকেই বেশি গ্রহণযোগ্য হিসাবে নিচ্ছে। আমাদের জনগণের যে মন্তব্য সংস্কার, যেটার জন্য জনগণ রাস্তায় নেমেছিল, সেটাকে একদমই প্রাধান্য দিচ্ছে না। উনি তো এই দেশের পার্মানেন্ট কিছু না, এখানে থাকবেন না, বা উনি নির্বাচিত কোনো সরকার না এদেশের। উনি ওনার চাহিদাটা হাসিল করে উনি হয়তো দেশ থেকে চলে যাবে, জনগণ যেভাবে আছে সেভাবেই থাকবে আর কি। ডক্টর ইউনূস সরকারের সবচেয়ে বড় দুর্বলতা তাদের রাজনৈতিক দৈন্যতা। জনগণ এবং জুলাই আন্দোলনের মূল লক্ষ্যের সাথে সম্পর্ক তৈরি করতে চরমভাবে ব্যর্থ হয়েছে তারা। অথচ জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়েই তারা ক্ষমতায় বসেছেন। এর ফলে জনগণের সঙ্গে সরকারের বিচ্ছিন্নতা বেড়েছে। রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় উভয় পক্ষের আস্থা অর্জনে সমস্যা দেখা গেছে। তৃণমূল পর্যায়ে সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরসমূহে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা সংশোধন ও সংযোজনে ব্যর্থতা দৃশ্যমান। ইতিহাস ঘেঁটে দেখা গেছে, প্রতিটি জাতি স্বাধীনতার অর্জনের পর রাষ্ট্র মেরামতের সুযোগ পেয়ে উন্নতির হাইওয়েতে সুপারসনিক গতিতে এগিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৩ বছর পর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ এসেছে তা কাজে লাগানোর তাগিদ সচেতন মহলের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।